বাংলাদেশে গণহত্যার বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না। দ্বিতীয়ত, রাষ্ট্র সংস্কার হতে হবে। আজকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচন চায়, তারা নাকি রাষ্ট্র সংস্কার চায় না। রাজনৈতিক দলগুলো যখন যুগপৎ আন্দোলন করেছে তখনই তারা বলেছে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে, বর্তমান সংবিধান এবং শাসন কাঠামো এটি বজায় রেখে কোনোভাবেই সরকার চালানো যাবে না, সুতরাং রাষ্ট্রের সংস্কার হতেই হবে। আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম তারা 31 দফা দিয়েছিলাম সম্মিলিতভাবে। সুতরাং রাষ্ট্র সংস্কারের কথা তো রাজনৈতিক দলগুলো আগেই বলেছে, এখনো বলছে। সুতরাং আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন মূলত এই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ছোট করার জন্য, বিতর্কিত করার জন্য। জনগণকে বলবো আমরা প্রত্যেকটা দল আমরা প্রয়োজনীয় সংস্কার চাই এবং এরপরে নির্বাচন। ইতিমধ্যে গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমি আবারও বলি, আগামী ডিসেম্বরের মধ্যে কথা। এর আগে তিনি 3টি কথা বলেছিলেন, কখনো আপনার ডিসেম্বরে, কখনো মার্চে, কখনো আপনার জুনে। তো এটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। আমার মনে হয় সেটি স্পষ্ট করার জন্যই তিনি গতকাল বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন। আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি ইতিপূর্বে তিনি বক্তব্য রেখেছেন, আমরাও বলেছি ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে। এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে সেটি বাংলাদেশের জনগণ, রাজনৈতিক শক্তি তারা মানবে না। দেখেন, অনেকে বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়। আরে ভাই, হাসিনা পালিয়ে গেছে, ওবায়দুল কাদের এই দেশে 3.5 মাস নিরাপদে ছিল, পালিয়ে গেছে। তখন তোমরা ডেভিল হান্ট ঘোষণা করো না। ভারত তাকে কোনোভাবে ফিরিয়ে দিবে না, কোনোভাবেই না, আমরা বিশ্বাস করি না। কারণ এই যে বাংলাদেশে হাসিনাকে বসিয়েছিল ভারত, সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে কি ফাঁসির কাস্টে ঝুলাতে ভারত সহযোগিতা করবে? আপনাদের মনে হয়, বিশ্বাস হয়? কোনোভাবেই না। সুতরাং আমরা মনে করি যে এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয়, এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে, সুবিধা ভোগ করছে, যারা হেলিকপ্টারে, পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, তারা তালবাহানা শুরু করছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। জাতিসংঘের, আমি শেষ করব, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন। আপনারা দেখেছেন যে এনসিপি এবং তাদের যে ঘনিষ্ঠ ছাত্র সংগঠন, তাদের নেতারা বৈঠক করেছে, তাদের সাথে সরকার বসিয়ে দিয়েছে। সেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, সেখানে ছাত্র দল, অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা কেন নাই? কেন আপনারা শুধুমাত্র 7 থেকে 8টি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করালেন? অন্যান্য দলগুলো কি অভ্যুত্থানে ভূমিকা রাখে নাই? এই যে সরকারের নিরপেক্ষতা, এখানে প্রশ্নবিদ্ধ। সরকার যে নিরপেক্ষ নয় সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে আরেকটি 1-11-র সৃষ্টি হবে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই। কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকারের মব জাস্টিস বন্ধ করতে পারছে না। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা উল্লাস করো, এবং বৈষম্য বিরোধী নাগরিক কমিটির নেতারা ধানমন্ডি 32 বিভিন্ন জায়গায় গিয়েছে। পরবর্তীতে আরেকজন উপদেষ্টা বলে থামাও বাবা থামাও, একজন আগুন ধরিয়ে দেয়, আরেকজন পানি নিয়ে যায়। এই হচ্ছে সরকারের চরিত্র। এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না, সংগ্রামী বন্ধুগণ। আর এই জন্যই আমরা মনে করি যে এই 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান উল্লেখ করেছেন, আগামী 15 দিনের মধ্যে এই 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আই রিপিট, আগামী 15 দিনের মধ্যে এই 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে, সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলে দেখেছেন। রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে, তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এই সরকারের 7 মাসের জবাব দিতে চাই। 7 মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটাই আমরা জানতে চাই। পাশাপাশি
এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব, তাদের এপিএস পিএস এর সম্পদের হিসাব দিতে হবে। যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সুতরাং এই বিতর্ক আরো আছে। সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে, সাংবাদিক ভাইরা আপনারা প্রকাশ করতে পারছেন না। যখন টকশোতে যায় তখন সাংবাদিকরা বলে, ভাই বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না, ভিডিও ডিলিট করা লাগে না, আপনাদের করলে লাগে না, কিন্তু সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায়। কেন? কি কারণ? সাংবাদিকরা কোথায় স্বাধীন? নাইল ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন, 7 মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন, গণমাধ্যম থেকে আওয়ামী লীগের ক্যাডারকে সরিয়েছেন, সেটি আমরা জানতে চাই। তার উপর তো জনগণ আস্থা বিশ্বাস রেখেছিলেন। তারা তো বলেছিলেন যে আমরা রাষ্ট্র সংস্কার করব, সেই কমিটমেন্ট রেখেছিলেন। সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি কেন পদত্যাগ করলেন? তার মানে কি? তার মানে রাষ্ট্র সংস্কারের চেয়ে দল গঠন তার কাছে মুখ্য বিষয়। দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং এই প্রক্রিয়ার সাথে তিনি অন্তর্ভুক্ত ছিলেন উপদেষ্টা পদে থেকেই। তিনি যদি বলেন ছিলেন না, প্রমাণ করুক ছিলেন না। হঠাৎ করে সে দলের চেয়ারে বসা যায় না, প্রধানের চেয়ারে। তিনি এই দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। বাকি দুজন উপদেষ্টা এই দলের সাথে দল গঠনে তারা সম্পৃক্ত আছেন, আপনারা প্রমাণ করে দেখতে পারেন। এই দল গঠনের যে রূপরেখা সেটা কিন্তু ওই মন্ত্রীপাড়ায় হ্যাঁ রোডে ওইখানে হয়েছে, অন্য কোনো কার্যালয়ে হয়নি। নাইল ইসলামের বাসায় দল গঠনের রূপরেখা ছক তৈরি করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। সুতরাং কোথায় কোথায় সরকার নিরপেক্ষ? কোনোভাবে সরকার নিরপেক্ষ না।